বাংলাদেশে যতগুলো সুন্দরতম রাস্তা আছে তার মধ্যে এই মধুপুরের রাস্তাটি একটি বনের মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা। আমরা টাঙ্গাইলের দূরত্ব এই জায়গা থেকে 79 কিলোমিটার। আমরা ময়মনসিংহ থেকে টাঙ্গাইলে ব্যাক করছি, যে লং রাইডে বের হয়েছিলাম। যে রাস্তা দিয়ে বের হয়েছিলাম এখন ঠিক বিপরীত রাস্তা দিয়ে, যেটা কমন পরিচিত শহর রাস্তা মধুপুর হয়ে, এই রাস্তা দিয়ে ব্যাক করছি। আনারস কেনার জন্য আমরা বাজারে দাঁড়ালাম। এ পাশে যে গাড়িতে আনারসগুলো দেখছেন এগুলো মূলত পাইকাররা পুরা গাড়ি সহ কিনে নেয়, মানে গাড়িতে যে আনারসগুলো থাকে ওগুলো কিনে নেয়। বুঝে কাকা অনেক ইচ্ছা চেক করবে। ও বড় ভাই চিনা, সালাম দে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখন ময়মনসিংহ সদর পার হচ্ছি। এ হলো টাঙ্গাইল বাস স্ট্যান্ড, মানে ময়মনসিংহ সদরের ভিতরে বা ময়মনসিংহের ভিতরে এক টুকরো টাঙ্গাইলের নাম, আর এই জায়গাটির নাম টাঙ্গাইল বাস স্ট্যান্ড। তার পাশে হলো ময়মনসিংহ স্টেডিয়াম, রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। তার সামনে আনসারের অফিস, আনসার বিডিবি অফিস। দেন হাতের ডান সাইডে পুলিশ লাইন। চলুন আমরা সামনের দিকে এগিয়ে দেখাচ্ছি। এইগুলা স্টেডিয়াম পার হয়ে গেছি। সামনেই পুলিশ লাইন এরিয়াটুকু, এই পাশে আনসার বিডিবির অফিস। এখন আমরা পুলিশ লাইনের সামনে দিয়ে যাচ্ছি। এইটুকু এরিয়া পুলিশ লাইনের এরিয়া। সামনে পুলিশ লাইনের গেট, হলো পুলিশ লাইন গেট, পুলিশ লাইন ময়মনসিংহ। রাস্তায় ভালো ভিড়। দেন এই রাস্তাটি পুলিশ লাইনের পিছনে চলে গেছে, আর এই পাশের রাস্তাটি গেছে হলো সেনানিবাসের দিকে, ক্যান্টনমেন্টের দিকে। আর এরিয়া সম্প্রসারণ হচ্ছে ময়মনসিংহ জেলের। আগে এরিয়াটুকু ছিল শুধু সামনে যে মূল গেট আছে গেট অবধি ছিল, এই গেট অবধি ছিল, বাকিটুকু বাড়িয়ে সম্প্রসারণ করা হচ্ছে। দেন আগে কোয়ার্টার ছিল না এই পাশে, এখন কোয়ার্টারও হচ্ছে জেল পুলিশদের থাকার জন্য। ঠিক রাস্তার অপোজিট সাইডে কোয়ার্টারগুলো, এটা কোয়ার্টার এরিয়ার জন্য বরাদ্দ। 12 seconds later. রাস্তার ফিনিশিং যদি এত সুন্দর হয়, এসব রাস্তায় শুধু খালি গতি তুলতেই মন চায়। তো সামনে দিয়ে একটা সাইডে দিয়ে অতিরিক্ত রাস্তা যুগ হচ্ছে, বাইপাস রাস্তা মুক্তাগাছা। এটা বাইপাস রাস্তা মুক্তাগাছা, যানজট কমানোর জন্য হয়তো বা করতেছে ভাই। আকাশে সামনে মুক্তাগাছা, আকাশের অবস্থা খুবই খারাপ। আমরা টাঙ্গাইলের দূরত্ব এই জায়গা থেকে 79 কিলোমিটার। আমরা ময়মনসিংহ থেকে টাঙ্গাইলে ব্যাক করছি, যে লং রাইডে বের হয়েছিলাম। যে রাস্তা দিয়ে বের হয়েছিলাম এখন ঠিক বিপরীত রাস্তা দিয়ে, যেটা কমন পরিচিত শহর রাস্তা মধুপুর হয়ে, এই রাস্তা দিয়ে ব্যাক করছি। বৃষ্টি নামবে ওরকম একটা পরিস্থিতি। দেখি তারপর ট্রাই করি, বৃষ্টি নামার আগে যদি পৌঁছাতে পারি ভালো লাগবে। আর বৃষ্টি নামলে হয়তো বা বৃষ্টিতে ভিজতে হবে, মানে রেনকোট পরতে হবে। তারপরে বৃষ্টিতে এরকম স্মুথলি রাইড করা যায় না, সব কিছু দেখে শুনে রাইড করতে হয়। ভিজিবিলিটি ক্লিয়ার থাকে না, পাশাপাশি রাস্তাটাও ভেজা অবস্থায় থাকে। এখন আমরা চলে আসছি মুক্তাগাছা এরিয়ার ভিতরে। গাড়িতে লো ফুয়েল দেখাচ্ছে, মুক্তাগাছা থেকে হয়তো বা গাড়িতে তেল লুট করব। মুক্তাগাছা নর্মালি যানজট থাকে, ভাবছিলাম সকাল সকাল বেরোলে যানজট থাকবে না, বাট
এখনও যানজট আছে, কিছু বলার নাই। এই জন্য হয়তো ওই বাইপাস রাস্তাটা করতেছে যাতে যানজটের দেখা না হয়। রাস্তার মাঝখানে যাত্রী নামাইতেছিল। দেখি সাইড দিয়ে বের হওয়া যায় কিনা। যাই হোক, আপাতত যানজটের চাপটা একটু কম আছে। না, অল্প একটু যানজট ছিল। যানজটটা আসলে সৃষ্টি হয়, সবগুলো গাড়ি এসে এই জায়গায় থামে, যাত্রী নামায় তুলে, দেন পিছন থেকে যেগুলো গাড়ি থাকে এগুলো থেমে থাকে। এরপরে হলো এই লাইনটাই বিশাল লম্বা হয়ে যানজট আকার ধারণ করে। পাম্পে চলে আসলাম, তেল লুট করব। ভাই কেউ নাই? পাম্পের লুক খুঁজতেছি, লুক পাচ্ছি না, হয়তো আবার টাকা ভাঙতি করতে গেছে। ভাই 200 টাকা রকটেন দেন। তেল নেওয়া শেষ, বেরিয়ে যাবো পাম্প থেকে। লো ফুয়েল ইন্ডিকেটার চলে গেছে। 5 minutes later. মুক্তাগাছা থেকে সামনের দিকে এগিয়ে আপনি যদি টাঙ্গাইল যেতে চান তাহলে হাতের বাম দিকে যে রুটটা ওইদিকে যেতে হবে, কারণ এই সামনের রাস্তাটা চলে গেছে জামালপুর। আমরা এখন মধুপুর রুটে যাব, কারণ আমাদের গন্তব্য হলো টাঙ্গাইল। আর এই পাশে জামালপুরে অনেক গাড়ি চলাচল করে, চাইলে সিএনজি বাস যে কোনো মেথডে জামালপুর যেতে পারেন। এই রাস্তাটা কিছু দূর ভাঙ্গা আছে, আমরা এক্সট্রিমের সাথে কিছুটা অফ রোডিং করবো। সাসপেনশনের টেস্ট করতেও পারি চাইলে, যে দেখি কি রেসপন্স করে। আগে অবশ্য বেশি খারাপ ছিল, এখন মোটামুটি বেশ ভালো। পাথর দিয়ে বালু দিয়ে সোলিং করে রাখছে। তারপরও না, সাসপেনশন ভালো, আমার যে জাকি দিচ্ছে ওরকম না। হয়তো আরও খারাপ রাস্তা থাকলে টেস্টটা আরও বেশি প্রয়োগিক হতো, বাট এইটাই কম। কি রাস্তাঘাট তো নর্মালি এরকমই ভাঙ্গা হয়, হয়তো বা আর একটু বেশি হয়, বাট ভাঙ্গার মধ্যে রেসপন্স বেটার। মানে এই ভাঙ্গার মধ্যে 40-50 ট্রেনে যাওয়া যাচ্ছে, গাড়ি সমস্যা হচ্ছে না। বাট ওই যে ইট বালু বৃষ্টির পানি জমে কাদা হয়ে আছে, স্লিপ কাটতে পারে না। অফরোডিং টেস্ট যদি বলেন, সাসপেনশন সামনে পিছনে খুব কম জাকি লাগতেছে। বলবো না যে একবারে টপ নচ এরকম না, বাট খুব কম জাকি অনুভূত হচ্ছে আর কি। আমরা কম জাকি অনুভব করতে পারছি, আর স্পিডও ভালো টানা যাচ্ছে, সমস্যা নেই। গিয়ার একটা আপ করে দেখি কেমন রেসপন্স না। বাপ ওই যে আমি একটা ট্রাককে ওভারটেক করলাম, ট্রাক কত স্লো আসতেছে। অফ রুট শেষ, আমরা এখন অন রুটে চলে আসছি। 12 seconds later. ময়মনসিংহ থেকে টাঙ্গাইল যাওয়ার পথে বা টাঙ্গাইল থেকে ময়মনসিংহ আসার পথে রাস্তাটা বেশ চওড়া করেছে। আগে এটা টুলনের রাস্তা ছিল, এখন একসাথে বড় গাড়িও যদি যায় 3টার মতো যেতে পারবে, আর বড় গাড়ি যদি একসাথে 2টা যায় তাহলে ছোট গাড়ি এক পাশ দিয়ে যেতে পারবে। সামনে আবার অফরোডিং চলে আসছে। রাস্তার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট যত বড় রাস্তা করছে আসলে একটা বিভাগীয় শহরের সাথে একটা জেলার রাস্তা এতটুকু বড় হওয়া উচিত। কারণ আগে যে রাস্তাটা ছিল আসলে এই রাস্তাটা দিয়ে 2টা গাড়ি যাতায়াত করতে অনেক কষ্ট হতো, বাট এখন তো তাও বেশ বড় করেছে, মানে বড় গাড়িও যাতায়াত করতেছে। যেমন উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে ময়মনসিংহের সাথে চলাচল করে,
তারা এই রাস্তাটি অনায়াসে ব্যবহার করে যেতে পারে। অনেক বড় বড় গর্ত, ইটের সোলিং দিয়ে রাখছে, আবারও সাসপেনশনের পরীক্ষা। আর বৃষ্টি হয়তো এদিকে হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে সামনে কাদা কাদা জমে আছে। কাদাটা আসলে দেখা যাচ্ছে পিচ্ছিল টাইপের কাদা, একটু স্লো যাইতে হবে, চাক্কা স্কিড করতে পারে। রাস্তার অবস্থা একবারে ভয়াবহ খারাপ। আবার ভালো রাস্তায় উঠে যাবো আমরা। সেই শান্তি। মাঝখানে এরকম ভাঙ্গা চলে আসলে স্পিড কন্ট্রোল করে পার হইতে হয়, কারণ আপনি যদি ওই স্পিডে এইসব রাস্তায় নেমে যান গাড়ির 12টা বাজবে, আর সবচেয়ে বেশি দুর্ঘটনাই ঘটবে, কারণ এত স্পিডে ওইসব রাস্তা চালানোর জন্য না। ভালো লাগতেছে সকালবেলা ঢাকা টাঙ্গাইল, সকালবেলা যেরকম ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে রাইড করে মজা পাওয়া যায়, ঠিক তেমনি এই ময়মনসিংহ টাঙ্গাইল যে হাইওয়েটা আছে ওটাতেও রাইড করে মজা পাচ্ছি। আহামরি মানে গাড়ির চাপ নাই, গাড়ির চাপ খুব কম, হয়তো বা সময়ের সাথে সাথে বাড়বে, বাট নাইস। রাস্তার দুই পাশে সিনগুলো ভালো, গাড়ি স্পিড খোলা যাচ্ছে 80, 84, 85-তে টানতেছি, বাট ফিল হচ্ছে না যে 80, 84, 85-টা টানতেছি। এই রাস্তাতে যেহেতু ঘাটালের সাথে ময়মনসিংহ সদর ক্যান্টনমেন্টের, ঘাটাল ক্যান্টনমেন্টের সাথে একটা লিঙ্ক আছে, সেক্ষেত্রে বেশ পরিমাণ সেনাবাহিনী ট্রাক গাড়িগুলো চলাচল করে। আমার সামনে একটা সেনাবাহিনী ট্রাক, মিলিটারি ফার্ম ত্রিশাল, এটা ত্রিশাল থেকে ঘাটালে যাচ্ছে, ঘাটালের ইনসিগনিয়া ইউজ করেছে। বেশ বড়, হয়তো বড় ওষুধ সামগ্রী নিয়ে যাচ্ছে ফার্ম থেকে। এই রাস্তা দিয়ে চলাচলের সময় একটু সাবধানে চলাচল করবেন। মাঝখানে যে কালভার্টগুলো নির্মাণ করেছে, এই কালভার্টগুলোর দুই পাশে রাস্তার ফিনিশিং মোটেও ভালো করেনি, কারণ একটু বড় বড় থামতে হচ্ছে, ব্রেক ধরতে হচ্ছে, দেন পার হতে হচ্ছে, কারণ মাঝখানে কালভার্টটা একটু উঁচা, দেন হলো রাস্তার দুই পাশে নিচে, সাসপেনশনে প্রচুর চাপ পড়তেছে, আর ওভার স্পিডে এইগুলো পার হলে গাড়িতে প্রেশারটা বেশি পড়ে। বাট রাস্তা কমপ্লিটের সময় এগুলো একটু ফিনিশিংটা করা উচিত ছিল, কারণ ভালো পরিমাণ গাড়ি চলাচল করে, যে মাত্র একটা পেয়ে রইলাম, বাট ভালো পরিমাণ চাপ লাগছে। আমরা সামনে একটা ব্রিজ পার হবো, ব্রিজটা ভাঙ্গার পরে মানে মাঝখান দিয়ে ভাঙিয়ে এরকম হয়েছে যে বাংলাদেশের এক খণ্ড মানচিত্র ব্রিজের মধ্যে দেখা যায়। এই যে মানচিত্রের কোনা, মানচিত্র এরিয়াটুকু, এই যে মানচিত্রের বর্ডার, মানচিত্রের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আবার এই যে মানচিত্রের শেষ অংশে চলে আসছি। আপনারা বলেন এটা ডিজাইন নাকি আসলে রাস্তার ভাঙ্গার ফলে এটা হয়েছে। 5 minutes later. বাংলাদেশে যতগুলো সুন্দরতম রাস্তা আছে তার মধ্যে এই মধুপুরের রাস্তাটি একটি। বনের মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা, যে রাস্তাটি বিভাগের সাথে একটি জেলাকে সংযোগ করেছে, পাশাপাশি উত্তরবঙ্গকে সংযোগ করেছে। এই জায়গা থেকে স্বাগতম সড়ক বিভাগ টাঙ্গাইলে। রাস্তাটি আসলে অসাধারণ সুন্দর। এই রাস্তাতে যে ড্রাইভ করুক তার ভালো লাগা কাজ করবে। এখন আবহাওয়া বানরে যাওয়ার জন্য উপর দিয়ে একটি রাস্তা নেট দিয়ে বানিয়েছে। এখন আবহাওয়ার অবস্থা একবারে মানে খারাপ, যে কোনো সময় ভারী বৃষ্টি নামতে পারে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এমত অবস্থায় এই বনের মাঝখান দিয়ে এই মধুপুরের রাস্তায় ড্রাইভ করতেছি, সেই একটা ভালো লাগতেছে। মানে যেরকম আমরা সিলেট যাই বা আদার্স যে সবুজ প্রকৃতির দেশগুলো আছে, মানে সিলেটের লাউয়াচড়া জাতীয় উদ্যানের যে রাস্তাগুলো আছে, ড্রাইভ করলে যেরকম ফিল পাওয়া যায়, এই রাস্তাটিতে ভিতর দিয়ে ড্রাইভ করলে ঠিক সেরকম ফিল পাওয়া যায়। মানে দুই পাশে আপনার গভীর বন, এই পাশে দেন এই পাশে, দুই পাশে আপনার গভীর বন, মাঝখান দিয়ে এরকম একটি সুন্দর রাস্তা। রাস্তার ফিনিশিংটাও অসাধারণ এবং রাস্তাটি বেশ চওড়া।
আমার সামনে বিমান বাহিনীর একটা অফিস, এটা বিমান বাহিনীর একটা অফিস। বিমান বাহিনীর হয়তো বা যারা ফায়ারিংয়ে আসে তারা হয়তো ওই জায়গায় থাকে। সামনে বিমান বাহিনী গাড়ি যাচ্ছে। একবার আপনারা এই ভিউগুলো ফিল করার ট্রাই করেন, মানে ফিল করেন যে ধরেন আপনি এই রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতেছেন, কেমন লাগবে। দুই পাশে গভীর বন, মাঝখান দিয়ে আপনি, আর ওরকম বেশি জনবহুলপূর্ণ এলাকা না, যেহেতু বনের ভিতরে। হালকা বৃষ্টি হয়েছিল, রাস্তা ভেজা অবস্থায় আছে। সেই সুন্দর একটি রাস্তা, মাথার উপরে গাছ। তবে বনটা গভীর বেশি হওয়ায় একটু আলোর তারতম্য আছে, আলোর পরিমাণটা একটু কম। বাট এই রাস্তাটি আগে অনেক ছোট ছিল, বনের ভিতর দিয়ে ছিল, বাট ছোট ছিল। এবং এক সময় এই বনটি ভয়াবহ ছিল, মানে ভয়াবহ, মানে ডাকাতি হতো এই বনে, এই বনের ভিতর দিয়ে। মানে একটা সময় ছিল যে আপনি এই টাইমের পরে গাড়ি ড্রাইভ করে, যে কোনো গাড়ি ড্রাইভ করে যাইতে পারবেন না, হয়তো কয়েকটা গাড়ি একসাথে যেতে হতো। বাট এখন রাস্তাটি চওড়া করাতে আর পুলিশের তৎপরতা বা আদার যেগুলো প্রশাসনের তৎপরতায়, মানে এখন আর ডাকাত দল নাই বললেই চলে। সেই ক্ষেত্রে রিল্যাক্সে এই বন দিয়ে সবাই ড্রাইভ করছে। একবার ফিল করেন এই বনের সৌন্দর্যটা, দুই পাশে সৌন্দর্যটা উপভোগ করেন। বনের এরিয়াটুকু অনেক বড়। মধুপুর এবং গাজীপুর মিলে যে মধুপুরগড় রয়েছে বা বাওয়ালগড় রয়েছে, দুই জেলার মধ্যে, মানে টাঙ্গাইল জেলার মধুপুরের মধ্যে এবং গাজীপুরের মধ্যে এই বনটা বিস্তৃত। আসলে কোনো সবুজ মনোরম প্রাকৃতিক দৃশ্য বা এরকম বনের মধ্যে ড্রাইভ করতে, যে কোনো গাড়ি ড্রাইভ করতেই ভালো লাগে। সেটা যে কোনো ছোটো থেকে বড় গাড়ি হতে পারে। রাস্তার মাঝখানে বানর বসে আছে, এই সেই কিউট বানর। এই রাস্তার আশেপাশে, মানে দুই পাশে যেহেতু বন, প্রচুর পরিমাণ বানর জীবজন্তু আছে, একটু সাবধানে ড্রাইভ করবেন। বড় কোনো মানে জীবজন্তু এখনও দেখিনি, বানরই বেশি দেখা যায়। তারপরও একটু কেয়ারফুলি ড্রাইভ করবেন। আর এইসব রাস্তায়, এইসব বনের ভিতরে আপনি যত স্পিড তুলবেন না কেন, মনে হবে যে খুব স্লোতে গাড়ি টানতেছেন। বাট রাস্তার ফিনিশিং এত ভালো আর দুই পাশের সৌন্দর্যটা এত বেশি যে হলো আপনি 70-80তেও গাড়ি টানলে মনে হবে যে না 20-30-এ গাড়ি টানতেছি। বাট সেই ভালো লাগা কাজ করতেছে। সকালে সতেজ বাতাস, তার মাঝখানে এরকম বনের মাঝখান দিয়ে ড্রাইভ করা। সেই সুন্দর। গতিসীমা লেখা আছে 60, বাট কেউ 60 মানে না। এরকম সৌন্দর্য রাস্তায় আসলে আসলে 60 মানাটা খুব কষ্টকর। 70-80-90 টানলেও মনে হয় যে কম টানতেছি, তারপরে তো 60 লিখে রাখছে, 60-এ কে টানবে। বাট অনেক সুন্দর, মানে বলতে হয় যে আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। মানুষ দিন দিন এগুলো ধ্বংস করতেছে, বাট এগুলো আসলে ফিল করার জিনিস, এগুলো ধ্বংস করার জিনিস না। এই বন আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ জীবনে, মানে এখন পরিস্থিতিগুলো দেখলে বোঝা যায়। দিন দিন অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। বাট এই বনায়ন করা প্রয়োজন, বাট এই বনায়ন না করে আমরা বরং এগুলো ধ্বংস করতেছি। সরি, একটু জ্ঞানমূলক কথা হয়ে গেল, বাট আসলে এটাই বাস্তবতা। আসলে যে যার পক্ষ থেকে যতটুকু সম্ভব এই বনগুলো বাঁচানো উচিত, ধ্বংস না করে। এই বনেরও তো প্রচুর মানে গাছ কাটা হয়, আপনার প্রায় ভিডিওতে দেখতে পারবেন প্রচুর পরিমাণ গাছ কাটতেছে। কেউ বাধা দিতে আসলে তাকে মারে, মানে তাকে মেরে ফেলে বা তাকে দৌড়িয়ে দেয়। আর লাস্ট একটা ভিডিও দেখছিলাম, কোন এক সাংবাদিক ভিডিও করলো যে হলো বনের ভিতর থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে, পরে ওনার ওপর মোটামুটি একটা হামলা হয়েছে, উনি কোনো মতে জীবন নিয়ে বাঁচছে আর কি। মানে কেউ প্রতিবাদ করতে গেলেও এই সিন্ডিকেট, মানে যারা এই কাজগুলো করে তাদের কাছে জিম্বি। সেই সুন্দর, সেই ভালো লাগা কাজ করতেছে। মোটামুটি আরেকটু সামনে
দিকে গেলে হয়তো বা বন শেষ হয়ে যাবে, আর একটু বাকি আছে বন, দেন আমরা জনপদ এলাকায় চলে যাব। এই রাস্তা মোটামুটি আনারস চাষ হয়তো আনারসের গাড়ি যাচ্ছে। সামনে মধুপুর বন পার হয়ে সামনের দিকে এগুলো আপনি গারো বাজার পাবেন, যেখানে খুব কম দামে আনারস পাওয়া যায়। আর এই আনারস মধুপুর নামের সাথে যুক্ত, মানে মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়। আবার রাস্তার এই পাশে কিছু বানর, হয়তো বা ওনার রাস্তার পাশে ওয়েট করে খাওয়ার জন্য। মধুপুরের সাথে আনারসের নামটি ওতপ্রোতভাবে জড়িত আছে। আনারসের রাজধানী মধুপুর, এই জায়গা থেকে বাংলাদেশের সব জায়গায় আনারস পাঠানো হয়। আর এই জায়গার আনারসগুলো আসলে মধুর মতোই মিষ্টি। আপনি যদি টেস্ট না করেন, অবশ্যই দাওয়াত থাকবে, একবার এসে এই মধুপুর ঘুরে যাবেন, এই বনটা উপভোগ করবেন, মধুপুরে আনারস টেস্ট করে দেখবেন। এই সেই আনারসের হাট, মানে গাড়িতে করে আনারস বহন করতেছে। রাস্তার দুই পাশে আপনি আনারসের দোকান দেখতে পারবেন। এখন সকাল সকাল তো বড় গাড়ি দেখতেছি না, বাট এই জায়গায় বড় গাড়ি আসে মানে আনারস নেওয়ার জন্য, কারণ এই জায়গা থেকে বিভিন্ন জেলায় আনারস ট্রান্সফার হয়। ওই যে গাড়িতে ভ্যান থেকে আনারস নামাচ্ছে, ভ্যানে তুলতেছে। আর এই পাশে আনারসের দাম মোটামুটি কম। আবার আনারসের পাশাপাশি আপনি এই জায়গায় কলা পেয়ে যাবেন, এই যে কলার বাগানও আছে। মানে এই জায়গায় মূলত আনারস কলা চাষ করা হয় বেশি, দেন এই জন্য হলো সহজে এগুলো পাওয়া যায়। হাটটা আসলে বেশ বড়। সময় বাড়লে এই হাটের ভিড়ও আরও বাড়ে। সকাল সকাল তো ভিড়টা একটু কম আছে। ওই যে প্রত্যেকটা অটো বোঝাই করা, প্রত্যেকটা ভ্যান গাড়ি বোঝাই করা আনারস। এই যে দেখেন সব আনারস ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে। এই পাশেও মানে রাস্তার দুই পাশে আপনি আনারস পাবেন। মানে আনারসের রাজধানীতে আপনাদের সবাইকে স্বাগতম। আনারস কেনার জন্য আমরা বাজারে দাঁড়ালাম। এ পাশে যে গাড়িতে আনারসগুলো দেখছেন, এগুলো মূলত তো পাইকাররা পুরা গাড়ি সহ কিনে নেয়, মানে গাড়িতে যে আনারসগুলো থাকে ওগুলো কিনে নেয়, কিনে নিয়ে তারা তাদের দামে সেল করে। আবার এই পাক দিয়ে পিছনে ছোটো একটি দোকান দেখতে পারবেন, ওদের থেকে আপনি খুচরা আনারস কিনতে পারবেন। আর এই পাশে সব পাইকারি মূল্যে আনারসগুলো সেল হয়। ওই যে সামনে দামাদামি চলছে আনারস কেনার জন্য। Five minutes later. আমরা মধুপুর পার হয়ে ঘাটাইল উপজেলায় চলে আসলাম। ঘাটাইল উপজেলা পার হচ্ছে এখন, এ হলো ঘাটাইল ক্যান্টনমেন্টের রাস্তা। সামনে ঘাটাইল বাজার, ঘাটাইল কলেজ গেট। এই রাস্তাটাও বেশ বড়। লং ট্রিপে সবচেয়ে বেশি বাজার লাগার এক্সপিরিয়েন্স হলো লং টাইম বাইক ড্রাইভ করলে পাশা পেন করে, পাশাপাশি হাত পাও পেন করে। সেক্ষেত্রে যারা লং ড্রাইভ দিবেন অবশ্যই মাঝখানে ছোটো ছোটো রেস্ট নিয়ে ড্রাইভ করবেন, এতে আপনার জন্য ভালো। কোথাও রাইডে বের হওয়ার পর ভালো লাগে দুইটা জিনিস। এক হলো রাইড করে গন্তব্যে যাওয়ার সময় যদি এরকম হাইওয়ে রাস্তা পাই, ইচ্ছা মতো গাড়ি টানা যায়, একটা ভালো লাগা। আর দ্বিতীয়ত হলো গন্তব্য গিয়ে যে স্পটগুলো ঠিক করা বা এই গন্তব্যে গিয়ে যে রাইড করা, যে জায়গাগুলো দেখা, ওই দুইটা জিনিস। আপনাদের হাতে সময় বের করে রাইডে বেরিয়ে যাবেন, অবশ্যই সেফটি মেনটেন করবেন। ওদের সামনে এক পুলিশ ভাই যাচ্ছে সেফটি মেনটেন করে। আর এই হাইওয়ে রাস্তা যদি মানে কালি পান, যানজট গাড়ি ঘোড়া যদি কম থাকে, তাহলে তো শুধু গতি আর গতি। যেমন 90, 92, 96 উঠছিল,
93, 94, এর চেয়ে বেশি না তুলি। এর চেয়ে বেশি তুললে আসলে বিপজ্জনক, পিছনে পিলনের জন্য হয়তো বা একটু ডেঞ্জারাস হয়ে যাবে। সবচেয়ে বেশি মজা লাগে যাত্রাপথে যদি এরকম ফ্লাইওভার পাওয়া যায়। ফ্লাইওভারে উঠতে গেলে একটু স্লো উঠতে হয়, দেন নামার সময় যে স্পিডটা পাওয়া যায় সেই একটা মজার সিন। ফ্লাইওভারে উঠতেছি, ফ্লাইওভার আগে ভাঙ্গা ছিল। ফ্লাইওভারে আসলে সামনে একটা বড় ট্রাক দেখতে পাচ্ছেন, বড় ট্রাকগুলো উঠতে কষ্ট হয়, অ্যাভয়েড করবেন। এই ট্রাকগুলোর পিছনে যদি রাস্তা না পান তাহলে উঠবেন, বাট এই ট্রাকগুলোর পিছনে না ওঠার জন্য অ্যাভয়েড করবেন, কারণ বাই চান্স যদি ওদের ব্যাকফিল করে সেক্ষেত্রে ডাইরেক্ট নিচে নামলে আপনার উপরে উঠে যাবে। সেই ক্ষেত্রে ফ্লাইওভার থেকে নামতেছি, ছোট্ট একটি ফ্লাইওভার, জাস্ট আন্ডারপাস হিসাবে ইউজ করার জন্য, যাতে এই জায়গায় যানজট না লাগে ওরকম টাইপ ফ্লাইওভার। আর ঢাকার ফ্লাইওভারগুলো তো অনেক বড় বড় ফ্লাইওভার। তো ফ্লাইওভার নামার সময় বেশ একটা স্পিড পাওয়া যায় গাড়িতে, এই দুইটা জিনিস খুব ভালো লাগে। আর রাস্তার অবস্থা কালি, বাট রাস্তার অবস্থা একটু খারাপ। ফ্লাইওভারতে নামার পরে কিছু ভাঙ্গা পেলাম। গতি সীমা লেখা আছে 80, গাড়ি 86, 87-তে চলতেছে, বাট নাই। আমরা যে হারে রাইড করি, রাস্তায় পুলিশ থাকলে গতি সীমা মেনটেন করি, পুলিশ না থাকলে কালি রাস্তা পাইলে যত তোলা যায় টান দেয় গাড়ি। 12 seconds later. আমরা সামনে ফ্লাইওভারটাতে উঠবো না, আমরা নিচে আন্ডারপাস দিয়ে শহরে ঢুকে যাব। এই আন্ডারপাসে সবসময় পুলিশ চেকপোস্ট থাকে, অথবা কোনো সময় পাওয়া যায় না। দেখি আজকে কোনো পুলিশে দেখা পাই কিনা। অলরেডি সিএনজি আটকে চেক করতেছে, বাইকও চেক করতেছে। বুঝে কাকা অনেক ইচ্ছা চেক করবে। ও বড় ভাই চিনা, তা সালাম দে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। দেখবেন, দেখেন ঠিক আছে। আজকে সদরে ডিউটি আপনার? আমাদের যতটুকু পসিবল ততটুকু তো করি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ বিডিস পরিচিত এক সার্জেন্ট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, বলে হেলমেট খোলার জন্য। হেলমেট খুললাম, চেহারা দেখে চিনলো, কাগজপত্র ওকে ছিল, বাট চেক করলো না। চেক করলেও কিছু পাইতো না, সমস্যা ছিল না।